আসসালামু আলাইকুম। ইনফিনিক্স বেশ কিছুদিন আগে নোট 30 এবং নোট 30 প্রো এই স্মার্টফোন দুটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করেছে। তো এই স্মার্টফোন দুটির মধ্যে ইনফিনিক্স নোট 30 প্রো এই স্মার্টফোনটি নিয়ে বেশ হাইপ ক্রিয়েট হয়েছে বাংলাদেশ মার্কেটে। তবে ইনফিনিক্স নোট 30 এই স্মার্টফোনটি নিয়ে তেমন কোনো হাইপ ক্রিয়েট হয়নি। তবে এই স্মার্টফোনটিতে কিন্তু বাজেট বিবেচনায় চমৎকার ফিচার দিয়েছে। আর এই স্মার্টফোনটি আমি গত কয়েকদিন ধরে ইউজ করছি। তো আমার ইউজ কেস এই স্মার্টফোনটিতে কি সমস্যা পেয়েছি এবং কি ভালো দিক পেয়েছি সবকিছু নিয়ে আজকে কথা বলবো। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো ফার্স্টে যদি এই স্মার্টফোনটির ডিজাইনের কথা বলি তাহলে একদম ইনফিনিক্স নোট 30 প্রো এই স্মার্টফোনটির মতো সিমিলার ডিজাইন দিয়েছে। তবে এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলে থাকছে না কোনো আলাদা ক্যামেরা বাম্প, শুধুমাত্র ফোনটির ব্যাক প্যানেলে থাকছে 3টা আলাদা ক্যামেরা বাম্প এবং সাথে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। আর এই স্মার্টফোনটির ক্যামেরা বাম্পটি একদম ফ্ল্যাট রাখা হয়েছে ফোনটির ব্যাক প্যানেলের সাথে। সেই সঙ্গে ফোনটির ব্যাক প্যানেলটি থাকছে গ্লাসের, যার ফলে অনেকটাই প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই স্মার্টফোনটির ডিজাইনের দিক দিয়ে। তবে এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলে কিছুটা টেক্সচারের মতো আছে, যার ফলে ফিঙ্গারপ্রিন্ট এবং স্ক্র্যাচ পড়ার ঝামেলা একদমই নেই। সেই সঙ্গে ফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, আর টপে থাকছে ছোট্ট একটি পাঞ্চল। আর এই পাঞ্চলের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে ফোনটির সেলফি ক্যামেরা। এছাড়া যাবতীয় পোর্টস অ্যান্ড বাটন সবগুলোই অ্যাভেলেবেল থাকছে। ফোনটিতে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিনা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট মনে হয়েছে আমার কাছে। ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটি 120 হার্জের IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 1080x2460 পিক্সেল এবং পিপিআই হিসেবে থাকছে 396 পিপিআই। তো যেহেতু এটা একটি IPS LCD ডিসপ্লে সেহেতু এর কালার ও কন্ট্রাস্ট অনেকটাই ভিভিড। আর এই জায়গায় 120 হার্জের রিফ্রেশ রেট হওয়ার কারণে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে গেমিং ও ভালো একটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। তো এই দামে 120 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি ফুল এইচডি প্লাস ডিসপ্লে অবশ্যই আনবিলিভেবল। তো বাজেট বিবেচনায় এই জায়গায় ডিসপ্লেটি আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে এই ডিসপ্লেটি অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার কাজের সেন্সর শুধুমাত্র একটি, আর তা হলো 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং বাকি দুটির মধ্যে একটি হচ্ছে ডেপথ সেন্সর এবং আরেকটি কিউভিজিএ সেন্সর। তো ফোনটির মেইন ক্যামেরার রেজাল্টের কথা বলতে গেলে ডে লাইটের পাশাপাশি লো লাইটও চমৎকার লেভেলের ফটোগ্রাফি করা যাবে এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে। তো যারা কিনা টুকটাক হালকা পাতলা ফটোগ্রাফি করে থাকেন তাদের জন্য বেশ ভালোই হবে এই স্মার্টফোনটি। তবে প্রফেশনাল লেভেলের কিছুই না এই জায়গায় অবশ্যই একটি আলট্রা ওয়াইড সেন্সর অথবা একটি ম্যাক্রো সেন্সর ব্যবহার করা উচিত ছিল ইনফিনিক্সের। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরও এই স্মার্টফোনটি দিয়ে তোলা কিছু ছবি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন এই স্মার্টফোনটির ক্যামেরা স্যাম্পল। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 2K 30 FPS এ। তবে আপনি যদি এই জায়গায় 1080p-তে ভিডিও রেকর্ড করেন তাহলে সর্বোচ্চ 60 FPS পাবেন। আর আমার রেকমেন্ডেশন থাকবে এই জায়গায় 1080p 60 FPS এ ভিডিও রেকর্ড করার, তাহলে ভিডিওতে কিছুটা স্টেবিলিটি পাওয়া যাবে। সেই সঙ্গে ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই সেলফি ক্যামেরাটি দিয়েও ডে লাইটের পাশাপাশি লো লাইটও বেশ ভালোই সেলফি তোলা যাবে। তবে আহামরি লেভেলের কিছুই না এই জায়গায়। ফোনটির ক্যামেরা সেটআপটি আমার কাছে একদম এভারেজ মনে হয়েছে। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 60 FPS এ। এই দিকটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে 60 FPS এ ভিডিও রেকর্ড করলে অনেকটাই স্টেবিলিটি সহকারে ভিডিও রেকর্ড করা যায়। তো ফোনটির ক্যামেরা সেটআপটি আমার কাছে একদম এভারেজ মনে হয়েছে। এই জায়গায় অবশ্যই একটি ম্যাক্রো সেন্সর অথবা একটি আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া উচিত ছিল ইনফিনিক্সের। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটির পারফরমেন্স নিয়ে বলতে গেলে ফোনটি আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13 বেসড অন XOS 13। তো বর্তমানে ইনফিনিক্সের XOS-টা কিন্তু অনেকটাই কাস্টমাইজেবল এবং অনেকটাই ক্লিন হয়েছে। আর কিছু ব্লোটার থাকে তবে ওইগুলো আনইনস্টল করা যায়। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক Helio G99, যেটা কিনা 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা অক্টা-কোর প্রসেসর এবং এই চিপসেটটির ক্লক স্পিড 2.2 GHz কর্টেক্স A76। এছাড়া গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে মালি G57 MC2। তো মিডিয়াটেক Helio G99 এই চিপসেটটি 20 থেকে 25,000 টাকা বাজেটের স্মার্টফোনগুলোতে ব্যবহার করে থাকে। তো সেই ক্ষেত্রে 19,000 টাকা বাজেট সেগমেন্টে বেশ ভালোই একটি প্যাকেজ দিয়েছে ইনফিনিক্স। তো এই জায়গায় এই দামে মিডিয়াটেক Helio G99 এই চিপসেটটি বেশ ভালো একটি পারফরমেন্স দিয়েছে। ফোনটির আনটোটো স্কোরের কথা বলতে গেলে 4,11,000-এর মতো স্কোর করেছে এই স্মার্টফোনটি।
যেটা কিনা এই বাজেটে অবশ্যই প্রশংসার দাবিদার। ফোনটি দ্বারা গেমিং এর কথা বলতে গেলে ফ্রি ফায়ার গেমটা একদম স্মুথলি প্লে করা যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই। এছাড়া হাই এন্ডের যে সকল গেম আছে লাইক পাবজি, কল অফ ডিউটি, জিনশিন ইম্প্যাক্টের মতো গেমগুলো প্লে করার সময় কিছুটা ল্যাক ও ফ্রেম ড্রপের দেখা পাওয়া যেতে পারে এই স্মার্টফোনটি থেকে। তবে যারা কিনা ফ্রি ফায়ার প্লেয়ার আছেন তাদের জন্য অনেকটাই ভালো হবে এই স্মার্টফোনটি। এছাড়া আমরা রেগুলার ইউসেজে যে সকল অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি লাইক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শুরু করে ব্যাংকিং অ্যাপ্লিকেশন, তা অনায়াসে রান করা যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই। ফোনটি থাকছে দুইটি ভেরিয়েন্টে, 8GB র্যাম 128GB স্টোরেজ এবং অন্যটি 8GB র্যাম 256GB স্টোরেজ। আর এই স্মার্টফোনটির 8GB র্যাম এবং 128GB স্টোরেজ এই ভেরিয়েন্টের দাম বাংলাদেশ মার্কেটে রাখা হয়েছে 18,990 টাকা এবং 8GB র্যাম 256GB স্টোরেজ এই ভেরিয়েন্টের দাম বাংলাদেশ মার্কেটে রাখা হয়েছে 23,990 টাকা। তো এই জায়গায় অবশ্যই দামটা বেশি রাখা হয়েছে 256GB ভেরিয়েন্টের ক্ষেত্রে। এই জায়গায় 256GB র্যামের ভেরিয়েন্টটা যদি 22,000 টাকার আশেপাশে হতো তাহলে একদম গুড প্যাকেজ হতো। তবে এই জায়গায় 128GB ভেরিয়েন্টের দামটা একদম চমৎকার একটি দাম হয়েছে। আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই স্মার্টফোনটির পারফরমেন্স নিয়ে আমি একদম সন্তুষ্ট বর্তমান সময়ে দাম বিবেচনায়। ফোনটির ব্যাটারির কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি হিউজ ব্যাটারি। তো যারা কিনা একদম হেভি ইউজও করবেন তারাও টেনে টুনে একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। আর নর্মাল ইউজে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এই স্মার্টফোনটি থেকে। আর এই স্মার্টফোনটিতে থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ করতে অ্যারাউন্ড 50 থেকে 55 মিনিটের মতো সময় লাগতে পারে। তো এই স্মার্টফোনটির যে দাম, এই দামে 45 ওয়াটের চার্জার বর্তমান সময়ে কোনো ব্র্যান্ডই প্রোভাইড করে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ ইনফিনিক্সকে। ফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে ফোনটিতে থাকছে ওয়াইফাই, ডুয়াল ব্যান্ড, ব্লুটুথ 5.0, জিপিএস, এনএফসি, এফএম রেডিও এবং ইউএসবি টাইপ সি পোর্ট, এগুলো তো থাকছেই। অলরাইট, এবার যদি এই স্মার্টফোনটির ওভারঅল থিঙ্ক করা হয় তাহলে শুরুতে আসবে এই স্মার্টফোনটির ডিসপ্লের কথা। কত চমৎকার লেভেলের একটি ডিসপ্লে দিয়েছে। তবে এই জায়গায় ব্রাইটনেস কিছুটা কম। এই জায়গায় 480 নিটসের ব্রাইটনেস থাকছে। এই জায়গায় যদি 600 নিটস অথবা 750 নিটসের পিক ব্রাইটনেস হতো তাহলে আরো কিছুটা ভালো হতো। আর এই জায়গায় 240 হার্জের টাচ স্যাম্পল রেট হওয়ায় অনেক স্মুথলি এই স্মার্টফোনটি ইউজ করা যাচ্ছিল। তবে এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপটা আমার কাছে তেমন একটা ভালো মনে হয়নি। আর পারফরমেন্স সেগমেন্টে বেশ ভালোই দিয়েছে ইনফিনিক্স। যারা কিনা হালকা পাতলা গেমিংও করে থাকেন তাদের জন্য অনেকটা ভালো হবে এই স্মার্টফোনটি। তো এই ছিল ইনফিনিক্স নোট 30 এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এবং ছোট্ট একটি রিভিউ। আপনাদের কাছে এই স্মার্টফোনটি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফিজ।